ভিন্ন আবহে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। সামাজিক দূরত্ব মেনে কারবালা প্রান্তরেও সীমিত জামায়াত, মর্সিয়া আর মাতম। করোনা স্বাস্থ্যবিধির বিরুদ্ধে ইউরোপে বিক্ষোভ, প্রাণহানিতে তৃতীয় অবস্থানে মেক্সিকো। দেশটিতে চলবে সব ভ্যাকসিনের ট্রায়াল। বিক্ষোভ দমনে মরিয়া বেলারুশ সরকার। বাতিল কয়েকটি গণমাধ্যমের লাইসেন্স। দেশে ফেরত পাঠানো হলো বিদেশি সংবাদকর্মীদের। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। করোনা মহামারীর কারণে ভিন্ন আবহে বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। সীমিত পরিসর আর শারীরিক দূরত্ব নিশ্চিত করে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। পারিবারিক আয়োজনেও চলছে মার্সিয়া আর মাতম। অবশ্য সুন্নাহ অনুযায়ী রোজা রাখা সহ ইবাদত বন্দেগী করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জম্মু কাশ্মীরে বরাবরই আশুরার আনুষ্ঠানিকতা ঘিরে থাকে তীক্ষ্ণ নজরদারি। এবার করোনা মহামারী বিস্তার রোধে ছিল কঠোর পদক্ষেপ। তাজিয়া মিছিল থেকে ভারত সরকার বিরোধী স্লোগান ওঠায় ধরপাকড়ের শিকার হন অনেকেই। সরকার বিধিনিষেধ এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানি, আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মোতাবেকই স্মরণ করা হচ্ছে এবারের আশুরা। কিন্তু সরকার কেন শোক পালনের অনুমতি দিচ্ছে না, সেটাই প্রশ্ন। জানি না কেন সীমিত পরিসরে তাজিয়া মিছিলের অনুমতি দিচ্ছে না সরকার। মোদী প্রশাসনের লক্ষ্য জানি আমরা, তবে কোনো কূটকৌশলেই হযরত হুসেইন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ বিফল হবে না। ঐতিহাসিক কারবালা প্রান্তরেও ছিল এবার সীমিত আয়োজন। স্বাস্থ্যবিধি এবং করোনা শিষ্টাচার মেনেই হয় তাজিয়া মিছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে মর্সিয়া মাতম করেন শিয়া মতের অনুসারীরা। তবে মহামারীর কারণে উপস্থিতি ছিল কম। অবশ্য করোনার প্রকোপের কারণে শিয়া প্রধান দেশ ইরানেও আশুরা স্মরণে ছিল কঠোর বিধিনিষেধ। তাই তাজিয়ায় মাতম নয়, বরং গাড়ির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে হয় শোক মিছিল। যত বাধাই আসুক না কেন, মুসলিমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না? তেমনি করোনার কারণে বিধিনিষেধ থাকলেও বিকল্প উপায়ে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। আশুরার মাহাত্ম্য স্মরণে সুন্নি মুসলিমরা এদিনে রোজা রাখেন, করেন ইবাদত বন্দেগী। 10ই মুহররম কারবালা প্রান্তরে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পবিত্র কোরআন শরীফ পোড়ানোর জেরে বিক্ষোভে উত্তাল সুইডেনের শহর মালমো। শনিবার পুলিশ জানিয়েছে আন্দোলনে অংশ নিয়েছেন প্রায় 3 শতাধিক মানুষ। এ সময় গাড়ি আর দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। নিরাপত্তা বাহিনীর উপরও চালানো হয় হামলা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার বিকালে অভিবাসী অধ্যুষিত এলাকায় পবিত্র কোরআন শরীফ পোড়ায় একদল কট্টর ডানপন্থী। অনলাইনে ভিডিওটি ভাইরালের পর ছড়িয়ে পড়ে উত্তাপ। এই ঘটনায় 13 জন সন্দেহভাজনের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ন্যাক্কারজনক এই কর্মসূচিতে ইন্ধন জুগিয়েছে কট্টর ড্যানিশ নেতা রাসমুস পালুজান। করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। জার্মানিতে সহিংসতা থেকে 3 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। কট্টর ডানপন্থীদের উস্কানি আর ষড়যন্ত্র তত্ত্বের পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসন ও বিক্ষোভকারীদের। স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে দেয়া প্রশাসনের বিধিনিষেধের বিরুদ্ধে শনিবার বার্লিনে বিক্ষোভ করে 38,000 মানুষ। এরা আর মাস্ক পরতে চান না কড়াকড়ি। তাদের সন্দেহ ভ্যাকসিন আর ওষুধ কোম্পানিগুলোর স্বার্থে এই আতঙ্ক তৈরি করে রাখা হয়েছে। ভাইরাসের অস্তিত্ব অস্বীকার করছি না, কিন্তু বিশ্বের জনসংখ্যা সেই তুলনায় সংক্রমণ আর মৃত্যু দেখলে বোঝাই যাচ্ছে বিপদের চূড়া আমরা পেরিয়ে এসেছি। এখন তাজা বাতাসে শ্বাস নেয়ার স্বাধীনতা চাই। ধনী দেশগুলো দিন দিন যত ধনী হচ্ছে, নগদ অর্থ আরও বাড়ছে। আমার ধারণা অর্থব্যবস্থায় ধস আর ভয়াবহ মুদ্রাস্ফীতির আশঙ্কায় সমাজে এক ধরনের ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে নতুন ধরনের স্বাভাবিক জীবনযাত্রা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও সহিংসতার ঘটনাও ঘটেছে। কোথাও হয়েছে ব্যাপক ধরপাকড়। পরিস্থিতির জন্য কট্টর ডানপন্থীদের দায়ী করছে প্রশাসন। শারীরিক বিধিনিষেধের তোয়াক্কা তো নেই, তার উপর রীতিমতো সহিংস আচরণ করছে বিক্ষোভকারীরা, তাও স্বাস্থ্যবিধির বিরুদ্ধে। এমন কিছু হবে পুলিশ আগেই ধারণা করে
পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। করোনা মহামারীর কারণে নতুন ধরনের স্বাভাবিক জীবনযাত্রার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, ভিয়েনা আর জুরিখেও। মাস্ক, মুখ বন্ধ করে দেওয়ার প্রতীক, নতুন স্বাভাবিকতাকে ফ্যাসিবাদের নতুন ধরন এসব বলে বিক্ষোভের স্লোগানও দেন বিক্ষোভকারীরা। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাসে মৃত্যুতে ভারতকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে এখন মেক্সিকো। দেশটিতে প্রাণহানি এখন 64,000 ছুঁই, আক্রান্ত প্রায় 6 লাখ। যদিও শনিবার সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ দেখেছে ভারত। এদিন দেশটিতে রেকর্ড 80,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19 উপস্থিতি। মারা গেছেন প্রায় 950 মানুষ। দেশটিতে মোট মৃত্যু 63,690 জন আর আক্রান্ত 36 লাখ। মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা 1,87,000-এর মতো, আক্রান্ত প্রায় 61.5 লাখ। ব্রাজিলেও 1,20,000-এর ছাড়িয়েছে প্রাণহানির সংখ্যা। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2.5 কোটি, মোট মৃত্যু 8,47,000-এর উপরে। রেকর্ড সংক্রমণ ও মৃত্যু সত্ত্বেও চতুর্থ ধাপে লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারের ঘোষণা দিল ভারত সরকার। রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 7 সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হবে মেট্রো চলাচল। তবে লোকাল ট্রেন যাত্রার ব্যাপারে এখনও নিশ্চুপ কেন্দ্রীয় সরকার। 21 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কাজ, খেলার জন্য সর্বোচ্চ 100 জন জমায়েত হতে পারবেন। সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস গ্রহণের জন্য শিক্ষকরা যেতে পারবেন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে। অবশ্য স্থানীয় লকডাউন ঘোষণার জন্য বর্তমানে কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্য সরকারকে। চিকিৎসা খাতে গবেষণা আর ওষুধ শিল্পের জন্য বাড়তি 1,500 কোটি ইউরোর তহবিল বরাদ্দ করেছে ফ্রান্স। করোনায় ঝিমিয়ে পড়া অর্থনীতিকে গতিশীল করতে 10 বছরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। টানা লকডাউনে টালমাটাল বিশ্ব অর্থনীতি। সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠার পাশাপাশি আগামী 10 বছরের অর্থনৈতিক কর্মপরিকল্পনা তৈরির কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একই সাথে দেশটির চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করতে চান তিনি। তাই গবেষণা এবং ঔষধ শিল্পের জন্য 1,500 কোটি ইউরোর বরাদ্দ দিয়েছেন। এটি আমাদের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা। তবে শুধু কঠিন সময়ের জন্য এই যুদ্ধ নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সব খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে গবেষণা ও ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ। 2030 সালের মধ্যে ফ্রান্সকে অর্থনৈতিক পরাশক্তির দেশ হিসেবে আরও উপরে দেখতে চান ম্যাক্রন। তাই আমদানি নির্ভর না হয়ে বাড়াতে চান শিল্পায়ন, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মহামারীর সময়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মানতে দেশবাসীর প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি। আপনার মতো আমারও মাস্ক পরে থাকতে ভালো লাগে না, কিন্তু বেঁচে থাকতে হলে এটুকু তো মেনে চলতেই হবে। কারণ আমরা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চললেই আগের অবস্থায় ফিরবে সব। তখন অর্থনীতি নিয়েও আলাদা করে ভাবতে হবে না। ফ্রান্সে গেল 3 মাস অনেকটাই নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। এ সময় দৈনিক সংক্রমণ গড়ে 1000-এর নিচে থাকলেও আগস্ট থেকে ফের বাড়ছে শনাক্তের হার। গেল 10 দিন দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে 38,000-এর বেশি রোগী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনগুলোর চূড়ান্ত হিউম্যান ট্রায়াল হবে মেক্সিকোয়। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পেলে সেপ্টেম্বরেই শুরু হবে 5 মাসব্যাপী এই কর্মসূচি। শনিবার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্থা ডেলগার্ডো জানিয়েছেন এই তথ্য। বিনামূল্যে নাগরিকদের টিকাদান কর্মসূচির আওতায় আনতেই সরকারের এই উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদন ঘিরে প্রতিযোগিতার মধ্যেই মেক্সিকোর এই পদক্ষেপ প্রশংসনীয়। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সহ ভ্যাকসিন গবেষণায় এগিয়ে থাকা সবার ট্রায়ালই স্বেচ্ছায় অংশ নিচ্ছে এই দেশটি। বিক্ষোভ দমনে এবার গণমাধ্যমের উপর চড়াও হলো বেলারুশ সরকার। বাতিল করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স। নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বিদেশি সংবাদকর্মীদের। কিন্তু এই সিদ্ধান্তে নতুন করে মাত্রা পেয়েছে লুকাশেঙ্কো বিরোধী আন্দোলন। শনিবার বেলারুশের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয় রাজধানী মিনস্কে। মার্চ অব সলিডারিটি শিরোনামের বিক্ষোভে অংশ নেন সব বয়সের হাজার হাজার নারী।
সকাল থেকেই রাজধানীতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। শহরের মূল সড়কে দেয়া হয় ব্যারিকেড, আটকও করা হয় বেশ কয়েকজনকে। তবে পুলিশি বাধা উপেক্ষা করেই সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় গোটা চত্বর। আমরা আর ভয় পাই না, গ্রেফতার করে আমাদের আটকে রাখা যাবে না। আমার বয়স 82 বছর, মিনস্কের জন্ম। বহু কিছু দেখেছি, আমার নাতি নাতনিদের সাহস দিতে এসেছি। 26 বছর ধরে আমাদের সাথে প্রতারণা হয়েছে। নির্বাচনের নামে যে জোট চুরি হয়েছে সেটা সবাই জানে। সংবাদকর্মী আটকের পর এবার বিক্ষোভের খবর প্রচার ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে বেলারুশ সরকার। বেলারুশ ছাড়তে হয়েছে বিবিসি, এএফপি, ডয়েচে ভেলে সহ নামকরা গণমাধ্যমের সংবাদকর্মীদের। বেশ কিছু সংবাদ চ্যানেল ও ওয়েবসাইট বন্ধও করে দেয়া হয়েছে। তোপের মুখে দেশি সাংবাদিকরাও। গণমাধ্যমের স্বাধীনতায় এমন হস্তক্ষেপে নিন্দা জানিয়েছে দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো। দেশের বাইরে খবর ছড়ানোর সব পথ বন্ধ করতে চাইছে কর্তৃপক্ষ। বিদেশি সাংবাদিকদের সরিয়ে দেওয়াও এরই অংশ। তবে এখন সবাই ভিপিএন এর ব্যবহার জানে। খবর চেপে রাখার কোনো সুযোগ নেই। দেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সুপারিশে গণমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র। আর প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী করেছেন পশ্চিমাদের। সীমান্তে ন্যাটো সেনা উপস্থিতির প্রেক্ষিতে রাশিয়ার সাথে যৌথ সামরিক টাস্কফোর্স গঠনের পরিকল্পনার কথা জানান লুকাশেঙ্কো। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব এবং তথ্য ফাঁস ঠেকাতে কংগ্রেসের নিরাপত্তা বিষয়ক ব্রিফিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা। শনিবার এই তথ্যটি নিশ্চিত করেছেন খোদ প্রেসিডেন্ট। পরিচালক র্যাডক্লিফ কংগ্রেসে কোনো তথ্য উপস্থাপনের আগেই সেটি বহির্বিশ্বে ফাঁস হয়ে যায়। সবচেয়ে বিব্রতকর বিষয় হলো ভুল তথ্যটি ছড়িয়ে পড়ে। তাতে ভীষণ বিরক্ত, হতাশ তিনি। ফাঁসকারী এড়াতে ভিন্ন ফোরামে এসব তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন র্যাডক্লিফ। এর ফলে আসন্ন নির্বাচনে কমবে বিদেশি শক্তিগুলোর কুপ্রভাব। চীনের সানজি প্রদেশে দোতলা রেস্টুরেন্ট ধসে পড়ে কমপক্ষে 29 জন প্রাণ হারিয়েছেন। রোববার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়, লিনফেন শহরের ভবনটিতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল, যাতে আরও 28 জন গুরুতর আহত হন। 7 জনের অবস্থা সংকটাপন্ন। রোববার সকালে শেষ হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের দুর্বল অবকাঠামোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। 国务院安委会决定对山西襄汾县饭店坍塌事故查处进行挂牌。পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 45 জন। প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন 2,26,000-এর বেশি মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী ও পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। মাটির তৈরি বহু ঘরবাড়ি, 64টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 24টি মসজিদ ভেঙে পড়েছে। ফসলি জমিগুলো ডুবে গেছে বানের পানিতে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা আশ্বাস দিয়েছেন। গেল বছরও বন্যায় দেশটিতে মারা যান 57 জন। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।